ধন্যবাদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মেহের আফরোজ, 333, মহিলা আসন 33। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান সংসদের দ্বাদশ সংসদের প্রথম বাজেট 2024-25-এর যে বাজেট উত্থাপিত হয়েছিল, সেই বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরমময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অতিক্রম করে আবার এই মহান সংসদে এসেছি জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি বলে। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু শক্তি, যতটুকু সাহস, যতটুকু মেধা, যতটুকু তার পরিশ্রম প্রয়োজন, তার সকল কিছু দিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় জনগণের ভোটের মাধ্যমে আবার আমাদের সংসদে আসার সুযোগ হয়েছে। তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এমন একটি দিনে দাঁড়িয়ে বাজেটেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার সামনে চলে আসছে। হলো আজ থেকে 75 বছর আগে আজকে যে দলটি ক্ষমতা আছে সেই দল হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই সময় এই নামটি না, নাম ছিল মুসলিম আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ। সেই সময়কালে তিনি সভাপতি হয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব। আমি তাদের প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই। আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে নেতা এই দলটির হাল ধরেছিল বলেই আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই সেই সময়কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে বিভিন্নভাবে বিভিন্ন পরিশ্রম করে জীবনকেও যারা এই দলটিকে ধরে রেখেছে, জনগণের দলটিকে জনগণের মাঝে রেখেছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা সেই মহিয়সী নেত্রীকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না, অথচ আওয়ামী লীগের সুখে দুঃখে বিপদে আপদে যখন বঙ্গবন্ধু কারারুদ্ধ ছিল, যখন দেশের কঠিন সমস্যা ছিল, যখন আগরতলা ষড়যন্ত্র হামলা চলছিল, সকল সময়ে আমাদের বঙ্গমাতা যে সাহস দিয়েছে, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন, তা এই দেশ জাতি কখনো ভুলতে পারে না। আমি সেই মহান নেত্রীকে আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, এই দলটির জন্ম হয়েছিল আজ থেকে 75 বছর আগে। এই দলটিকে বিভিন্ন দলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর হাতেই আমাদের দলটি যখন ছিল তখন আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের 6 দফা আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন, নানান প্রতিকূলতা ছিল, নানাভাবে তাকে কষ্ট করতে হয়েছিল, কিন্তু তারপরেও হাল ধরে রেখেছেন। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাসের সংগ্রামের ইতিহাস অনেক গৌরবের, অনেক উজ্জ্বলের। 52 ভাষা আন্দোলন মনে পড়ে, সেই তার আগ থেকেই জাতির জনক বঙ্গবন্ধু সোচ্চার হয়েছিলেন এবং যখন পাকিস্তান হয়েছিল, পাকিস্তান হওয়ার পরে উপলব্ধি করতেছিলেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য দেখা যাচ্ছে না। একদিকে তাদের দূরত্ব অনেক বেশি, ভাষার সমস্যা, তৃতীয়ত তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে পূর্ব পাকিস্তানকে তারা কোনোভাবেই তারা মাথা তুলে দাঁড়াতে দিবে না। আর তাই তিনি এখনই প্রথম ছাত্রলীগ গঠন করেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ছাত্রলীগের দরকার পড়বে। তিনি সেই ছাত্রলীগ গঠন করেছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে এই সংগঠন এগিয়ে যাচ্ছিল এবং তিনি এই ভাষার জন্য যখন কারারুদ্ধ অবস্থায় ছিলেন, সেই সময় সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলনে তাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে এসেছিল 52-তে, যখন শামসুল হক সাহেবরা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে না,
এখন সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধুকে প্রয়োজন। সেই সময়কালে বঙ্গবন্ধুকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, কারারুদ্ধ হয়েছিলেন 2.5 বছর। সেই সময় তিনি কারারুদ্ধ অবস্থায় বাসায় ফিরে আসেন। বাসায় যখন ফিরে আসেন, তার ছোট্ট 5 বছরের কন্যা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদরের হাসু তখন বাবাকে বলেছেন, দেখে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। ছোট শিশুর মুখে এই স্লোগান ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। কেন সেই ছোট্ট বাচ্চার মুখে এই ভাষা দিয়েছে? তার মানে এই পরিবারটি পুরোটাই যেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এবং রাজনীতির সাথে উৎপরিতভাবে জড়িত ছিল, এবং এই পরিবারটি পুরোটা দেশের স্বাধীনতার জন্য বিরাট ভূমিকা রেখেছে। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় 43 বছর তিনি আমাদের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন। কঠিন সময় তিনি কিন্তু এসেছিলেন এবং এই হাল ধরেছিলেন। নেতৃত্বের আজকে উচ্চতর পর্যায়ে তিনি আওয়ামী লীগকে যেমন নিয়ে এসেছেন, সংগঠনকে শক্তিশালী করে, পাশাপাশি দেশের উন্নয়নেও তিনি এগিয়ে নিয়ে গেছেন। তিনি যখন দেশে ফিরে আসলেন দীর্ঘ 5 বছর পরে, বহু কঠিন পরিশ্রম করে, জাতির জন্য বঙ্গবন্ধু যে আমাদের স্বাধীনতা দিয়েছিল, যে নেতা আমাদের ভাষার জন্য ছিল, যেটা আমাদের দেশের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক দেশ দেখাচ্ছিল, সব দেখিয়েছিল সোনার নেতাকে নিষ্ঠুর নির্মম ভাবে পুরোপুরি হত্যা করা হয়েছে 15 আগস্ট। আর আমরা জানি তার পরবর্তীতে দীর্ঘ সময় শেখ হাসিনা তার বোন নিয়ে দেশের বাইরে ছিলেন, একটি সময় ছিলেন। 1991 যখন তিনি এই বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখলেন, প্রচুর বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে সারা বাংলাদেশে মনে হচ্ছিল প্রকৃতি যেন কাঁদছে, প্রকৃতি যেন অনুভব করতে পারছে এই বোন যে শেখ হাসিনা, শেখ রেহানা কি হারিয়েছে। আজকে বাংলাদেশের মাটিতে তারা আসছে, কিন্তু তার বাবা কোথায়, তার মা কোথায়, তার ভাইয়েরা কোথায়, আত্মীয় স্বজন নেই। কিন্তু তারপরেও শক্তভাবে তিনি সেই আত্মবিশ্বাসের সাথে বক্তব্য রেখেছেন, আমরা হারিয়েছি, হারিয়ে আপনাদের ফিরে এসেছি। এই বাংলার মানুষের মুখে আমি হাসি ফুটাতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তিনি কিন্তু তার দৃঢ়তা, তার যে চিন্তা, সেখান থেকে কিন্তু এক চুলো নড়েননি, তিনি এগিয়ে যাচ্ছেন। গত 2 দিন, 1 দিন আগে, গতকালই তো তিনি চলে আসলেন ভারত থেকে। আমরা বিস্মিত হই, জননেত্রী শেখ হাসিনা যে বয়স এখন, সেই বয়সে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কি এতটা পরিশ্রম করে, এটা ভাবতেও আমাদের বিস্ময় লাগে। তিনি মাত্র কালকে ফিরে আসছে রাতে, অথচ আজকেই সারাটা দিন তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাচ্ছেন। তিনি সেখানে কোথাও যে কিন্তু তিনি দেশের কথা ভুলে যান না, তিনি কোথাও কিন্তু সময় ক্ষেপণ করার জন্য যান না। তিনি সেখানে নরেন্দ্র মোদীর সাথে সুনীল অর্থনীতি, রেলওয়ে, স্বাস্থ্য, মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য বিভিন্ন রকম সমঝোতার স্মারক সই করেছেন। বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসা চালু, তিস্তা নদী সংরক্ষণ ব্যবস্থাপনায় কারিগরি দল প্রেরণ করা এবং নানান বিষয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন, এবং তিনি সব সময় বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে যাবেন সেই চিন্তা করেন। আজকে আমি মনে করি বঙ্গবন্ধুকে আমরা অনেক সময় দেখি নাই, সেই বয়স আমাদের হয়তো ছিল না, কিন্তু তার সুযোগ্য কন্যার সাথে রাজনীতি করার আমাদের সুযোগ হয়েছে। তার পাশে থেকে একটি কর্মী হিসাবে কাজ করার সুযোগ হয়ে আমরা যেটা অনুভব করছি, জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে একটি একটি করে পূরণ করেছে। আপনারা জানেন 96 ক্ষমতায় আসার পর থেকেই তিনি শুরু করেছিলেন সেই উন্নয়ন, সেই ফারাক্কা সমস্যার সমাধান করেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, তার পরবর্তীতে ছিটমহল সমস্যার সমাধান কত সহজভাবে তিনি করেছেন। তিনি সমুদ্রের ন্যায্য সীমানার ব্যাপারে ভারতের সাথে, মিয়ানমারের সাথে বিভিন্নভাবে আইনি লড়াই করে তিনি সেই সীমানা পর্যন্ত আমাদের দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার পাশাপাশি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন,
গ্রামকে শহরে পরিণত করছেন, তিনি যারা গৃহহীন তাদের জন্য গৃহর ব্যবস্থা করেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার প্রবর্তন করেছেন, তিনি এই বাংলাদেশে নারীর ক্ষমতায়ন করেছেন। নারীর কথা যখন এসে গেছে, আমি সেই আওয়ামী লীগের কথা আবার বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর কথা আবার বলতে চাই। জাতির যখন বঙ্গবন্ধু যখন চায়না গেছিলেন সে 52-54 সালের দিকে, তখন তিনি সেখান থেকে ফিরে এসে ফিরে দেখা চান চীন বলে একটি বই লিখেছেন এবং সেখানে তিনি দৃঢ়তার সাথে লিখেছেন এই যে চীন আজকে উন্নত হয়েছে, কেন উন্নত হয়েছে তার একটি বড় কারণ সেখানে নারী পুরুষের সমতা। নারীদের দেখা যাচ্ছে কলকারখানায় তারা কাজ করছে, নারীদের দেখা যাচ্ছে সেনাবাহিনীতে কাজ করছে, নারীদের দেখা যাচ্ছে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই কারণেই সেই দেশটি এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশকেও নিশ্চয়ই আমরা সেইভাবে এগিয়ে নিব। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস লক্ষ্য করলে আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগে যেমন করে পুরুষরা সেখানে সুযোগ পেয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু সেই সময় কিন্তু নারীদের সেখানে সুযোগ করে দিয়েছিল। যখন কঠিন একটা সময় ছিল, যখন সবাই কারারুদ্ধ অবস্থায় ছিল, যতদূর সম্ভব আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বিভিন্নভাবে ছন্নছাড়া অবস্থা, সেই সময় কিন্তু আর কাউকে না পেয়ে সেই তৎকালীন আওয়ামী লীগের মহিলা সম্পাদক ছিলেন আমেনা বেগম, তাকে তখন সেই সময় সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পাশাপাশি আমরা দেখেছি সাজেদা চৌধুরী কঠিন সময়ে সেই দায়িত্ব সুযোগ করেছিল। ৭৫-এর পরে যখন দেশের মানুষ রাজনীতির সদস্য 1 মিনিট 2 মিনিটে শেষ করুন। তো সেই সময় কিন্তু আমরা দেখেছি জোহরা তাজউদ্দিন এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য গ্রামে গ্রামে ঘুরেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা 81-তে দেশে ফিরে এসে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, ঘরে ঘরে গেছেন। তার ভিতরে একটা জিনিস আমরা লক্ষ্য করি, সেই জিনিসটি হলো গিয়ে বাবার যে মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা তার ভিতরে সম্পূর্ণভাবে আছে। এদেশের মানুষকে তিনি ভালোবাসেন, এদেশের প্রতিটি স্তরের জনগণকে তিনি ভালোবাসেন। আর তাই তো তিনি যুবকদের কথা ভাবে এদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন। তাই তো তিনি নারীদের কথা ভেবে নারীদের সম অধিকারের ক্ষেত্রে আজকে বাংলাদেশ শীর্ষ পর্যায়ে চলে গেছে। তাই তিনি শিশুদের কথা ভাবেন, শিশুদের জন্য প্রাইমারি স্কুলে আপনারা দেখেছেন উপবৃত্তি সকলের জন্য সকল স্তরে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাদেরকে বিভিন্নভাবে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে, আমাদের ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনাকে এটাই বলতে চাই, এদেশের মানুষ বারবার হারিয়েছে, বঙ্গবন্ধুকে হারিয়ে এদেশের মানুষ অনেক পিছনে চলে গেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল কখনো কিন্তু ক্ষমতায় আসার জন্য কোনো পিছনের পথ দেখেনি। তারা চেষ্টা করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে এবং প্রতিবার নির্বাচনে অনেক সময় হেরে যাবে জেনেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে তারা এসেছে, তারপরেও তারা নির্বাচন করেছে। কিন্তু যখন দেখেছে এই নির্বাচন জনগণ কোনোভাবে মানতে পারে না, সেই সময় আন্দোলন করেছে এবং আন্দোলনে আওয়ামী লীগ সব সময় জয়ী হয়েছে। আওয়ামী লীগ এমন একটি দল জনগণের বাইরে কখনোই থাকে না। আর তাই জাতির জনক বঙ্গবন্ধু বলেছে আওয়ামী লীগ সেদিনই শেষ হয়ে যাবে যেদিন জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হবে। আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ 1 মিনিটে শেষ করুন। নেতা কর্মী যারা কঠিন সময়ে তারা সাহসের সাথে মোকাবেলা করে, সাহসের সাথে তারা সামনে এগিয়ে যায়। ইনশাল্লাহ এই আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা গড়ার শেষ পর্যন্ত এই উন্নত বাংলাদেশ করার জন্য, সমৃদ্ধিশালী বাংলাদেশ করার জন্য, স্মার্ট বাংলাদেশ করার জন্য তারা সবাই নিশ্চয়ই জনগণের পাশে থেকে সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ ইনশাআল্লাহ একটি উন্নত সমৃদ্ধ দেশ হবে। আওয়ামী লীগের নেতৃত্বে সেটা 100 বছর পূরণের সময় এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সেবা করবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।